যাক, ভাত রান্না হয়ে গেছে। এখন শুধু মাছের ভাপা রান্না করলেই হবে। আর মা লাউ শাক খেতে চেয়েছিল, সেটা রান্না করতে হবে। হৃদয়ের মা আশেপাশে তাকিয়ে দেখলেন লাউ পাতা নেই। এই যা, লাউয়ের পাতা তো আনা হয়নি। হৃদয়কে পাঠাতে হবে। হৃদয়, ও বাবা হৃদয়, এই হৃদয়, এদিকে একটু আয় তো বাবা। মা ডেকেছিলে? চট জলদি বাজারে গিয়ে লাউ শাক কিনে নিয়ে আয় তো। বড় আর মাঝারি দেখে লাউয়ের পাতা আনবি, বুঝলি? বেশি ছোটগুলো আনতে যাস না, ওইগুলো খাওয়া যায় না। ব্যাগের ভেতরে টাকা দেওয়া আছে। ঠিক আছে মা। তুমি আজ কি রান্না করছো? এখন ভাত রান্না করছি। তুই লাউয়ের পাতা নিয়ে এলেই বড় পাতাগুলোর মধ্যে ইলিশের ভাপা করব, আর মাঝারি পাতাগুলো দিয়ে লাউ শাক রান্না করব। যা বাবা, তাড়াতাড়ি যা। আচ্ছা মা, আসছি। দাদু ভাই, কোথায় যাচ্ছিস দাদু ভাই? একটু বাজারে যাচ্ছি ঠাকুমা, তোমার কিছু লাগবে? না বাবা, আমার কিছু লাগবে না। না, তুই এ সময় বাজারে যাচ্ছিস রে? বাড়িতে লাউ পাতা নেই, শুধু লাউ পাতাই কিনতে যাচ্ছি। যাই ঠাকুমা, তা না হলে দেরি হয়ে যাবে। ও বৌমা, তুমি ছেলেটাকে এখন পাঠালে কেন? লাউ শাক নেই তো কি হয়েছে? অন্য কিছু রান্না করো। না মা, আপনি অনেক দিন পর বাড়িতে এসেছেন। বলুন তো, আপনি শখ করে লাউ শাক খেতে চেয়েছেন, আর আমি রান্না না করলে এটা কেমন দেখায় বলুন তো? ও আসতে বেশিক্ষণ সময় লাগবে না, বাজার তো কাছেই। আপনি গিয়ে একটু বিশ্রাম করুন। না, থাক, আমি একটু তোমাদের কাছেই বসি। কোথাও তো লাউ পাতা পেলাম না, এখন কি করব? ঠাকুমা কতদিন পর এসেছেন, শখ করে লাউ শাক খেতে চেয়েছেন, আর মাও কত শখ করে ইলিশ ভাপা করতে চেয়েছিলেন লাউ পাতায় রেখে। কিছু না নিয়ে গেলে ওনারা যে কষ্ট পাবেন। মনে পড়েছে, রক্তিমদের বাড়িতে লাউ গাছ দেখেছিলাম। ওখানকার লাউ পাতাগুলো বেশ বড়। রক্তিম তো আমার বন্ধু, তার কাছ থেকে আপাতত কিছু লাউ পাতা নিয়ে আসি। রক্তিম, এই রক্তিম, বাড়ি আছিস ভাই? আরে হৃদয়, তুই এখানে এত সকালে? কিরে, কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? ভাই, একটা বিপদে পড়ে তোর কাছে এসেছি। তোদের বাড়িতে তো অনেক বড় লাউ গাছ আছে, আমাকে কিছু লাউয়ের পাতা দিবি? লাউয়ের পাতা? লাউয়ের পাতা দিয়ে তুই কি করবি? আসলে ঠাকুমা বাড়ি এসেছেন অনেক বছর পর। তিনি মায়ের কাছ থেকে লাউ শাক খেতে চেয়েছিলেন, আর মা নিজেও লাউ পাতায় করে ইলিশ মাছ ভাপা রান্না করতে চেয়েছিলেন। তাই আমিও বাজারে গিয়েছিলাম, কিন্তু একটাও লাউ পাতা পেলাম না। ভাবলাম তোদের এখানে লাউ গাছ তো আছেই, তাই তোর কাছে চলে এলাম। না রে, মা সহজে লাউ গাছের পাতা ছিঁড়তে দেন না। আর তুই তো জানিস, মা একটু রাগ করেন এই বিষয়ে। যদি অনুমতি থাকতো আমি তোকে সত্যি দিতাম, বিশ্বাস কর। সরি বন্ধু।
আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে বিরক্ত করার জন্য দুঃখিত। না না, বিরক্ত কি বলছিস? এসেছিস যখন বসে বসে যা কতক্ষণ। আরে না না, ঠিক আছে, বাড়িতেও তো ফিরতে হবে, পরে মা আবার চিন্তা করবেন, এমনিতেই অনেক দেরি করে ফেলেছি। হৃদয় আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। হৃদয় বাড়ির উঠানে পা রাখতে না রাখতেই মা বলল, কি রে হৃদয়, সেই কখন গেলি? আমি আর তোর ঠাকুমা বসেই আছি। এতক্ষণে ভাত হয়তো ঠান্ডা হয়ে গেছে। এনেছিস লাউ পাতা? মা আমি একটাও লাউ পাতা পেলাম না, পুরো বাজার ঘুরে দেখলাম, বাজারে না পেয়ে অবশেষে রক্তিমদের বাড়ি গিয়েছিলাম ওর কাছ থেকে কিছু আনতে, কিন্তু সেও তো দিল না, বলল কাকিমা নাকি পছন্দ করেন না। দেখেছো বৌমা, শুধু শুধু ছেলেটাকে কেমন কষ্ট দিলে। এমনিতেও যা গরম পড়েছে। যা দাদু ভাই, যা যা, তুই ঘরে যা, গিয়ে বিশ্রাম কর। বৌমা, তুমি পেঁয়াজ আর একটু বেশি করে ঝাল মশলা দিয়ে ইলিশের দো পেঁয়াজা করে ফেলো তো। অনেক বছর হয়ে গেছে দো পেঁয়াজা খাই নাই। তোমার শ্বশুর মশাই, এর জন্যই তো খেতে পারি না আমি এইগুলো। ঠিক আছে মা, যেহেতু লাউ পাতা পাওয়া যায়নি তখন ওটাই সই। ঠিক আছে ঠিক আছে, তুমি থাকো, আমি একটু দাদু ভাইয়ের সাথে গল্প করি। ঠাকুমা হৃদয়ের ঘরে গিয়ে দেখলেন হৃদয়ের মন খারাপ, সে বসে আছে। ও কি দাদু ভাই, মন খারাপ করে বসে আছিস কেন? তোমার জন্য লাউ পাতা আনতে পারলাম না ঠাকুমা, তাই খারাপ লাগছে। দূর পাগল, অতটুকুর জন্য মন খারাপ করতে হয়? আমি কি চলে যাচ্ছি নাকি? আজ পাসনি তো কি হয়েছে, কোনো না কোনো একদিন পাবি। আর আমি একটা বুদ্ধি বার করেছি। কি বুদ্ধি ঠাকুমা? তুই আগামীকাল যদি পারিস একটা আস্ত লাউ কিনে আনবি, আর তোকে একটা জিনিস শেখাবো। আর যদি পারিস কতগুলো বড় বড় লাউ পাতা কিনে আনবি। আচ্ছা ঠিক আছে। বৌমা, আজকে তুমি যখন লাউ কাটবে, লাউয়ের বীজগুলো আলাদা করবে আর লাউ দিয়ে পাতলা ঝোল বানাও। এটাও অনেক দিন খাইনি। কিন্তু মা, হৃদয় তো আজ লাউ পাতা নিয়ে এসেছে। আজ বরং লাউয়ের শাক রান্না করি। গতকাল তো আপনাকে খাওয়াতেই পারিনি। না, এই পাতা দিয়ে আমি কিছু কাজ করব। তোমাকে যেটা বলছি সেটাই করো, আর লাউয়ের বীজগুলো আলাদা করে রাখো। দাদু ভাই, তুই লাউ পাতাগুলো নিয়ে আয় আমার সাথে। আশপাশ থেকে কিছু শক্ত বাঁশের কঞ্চি জোগাড় করে নিয়ে আয়। আজকে আমি তোকে লাউ পাতা দিয়ে একটা ঘর বানানো শেখাবো। লাউ পাতার ঘর? সে আবার কি? যা আনতে বলছি সেইগুলো আগে নিয়ে আয় না, আমি তোকে শেখাচ্ছি তো। এরপর হৃদয় কঞ্চি জোগাড় করে আনলে ঠাকুমা নির্দেশনা দিলেন কিভাবে ঘর বানাতে। সুন্দর বানিয়েছিস। এবার তোর মায়ের কাছ থেকে লাউয়ের বীজগুলো এনে ঘরের মাঝামাঝি পুঁতে দিবি। ব্যাস, তাহলেই কাজ শেষ। কিন্তু ঠাকুমা, এই ঘর বানালাম কেন আমরা? শোন, যেহেতু এটা বাড়ির বাইরের আঙানায়, তাই এখানে তুই লাউয়ের বীজ লাগালে সহজেই খুঁজে পাবি না।
কিন্তু এই ছোটোখাটো ঘরটা থাকলে বুঝতে পারবি যে এখানে তুই লাউয়ের বীজ রোপণ করেছিস। এরপর নিজে থেকেই যত্ন করে লাউ গাছ ফলাতে পারবি। তখন আর তোদেরকে বাজারে গিয়ে লাউ পাতা কিনতে হবে না। আর তুই তো জানিস আমার লাউ শাক কত পছন্দ। পরের বার থেকে আমি আসলে যেন তোকে হন্যে না হয়ে খুঁজতে হয়, তাই এই ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। উফ ঠাকুমা, তোমার মাথায় কি যে বুদ্ধি! হয়েছে হয়েছে রে বাবা, হয়েছে। এবার তাড়াতাড়ি যা, তোর মায়ের কাছ থেকে বীজগুলো নিয়ে আয়। মা, তুমি লাউয়ের বীজগুলো আলাদা করে রেখেছো? হ্যাঁ, রেখেছি তো। এই নে। তুই আর তোর ঠাকুমা কি যে করছিস একমাত্র বিধাতাই জানে। মা, তুমি আমার সাথে এসো, তাহলে দেখতে পাবে ঠাকুমা আমাদের কত সুন্দর একটা বুদ্ধি দিয়েছেন। ঠাকুমা আমাদের জন্য একটা ছোটখাটো লাউ পাতার ঘর বানিয়ে দিয়েছেন। লাউ পাতার ঘর? সেটা আবার কি? তুমি চলো না মা, গিয়ে দেখবে। এরপর হৃদয় ও তার মা লাউ পাতার ঘরের কাছে গেলেন এবং হৃদয়ের মা বললেন, মা, আপনার যে এত বুদ্ধি তা তো আগে জানতামই না। আমি তো তোমার শাশুড়ি, শাশুড়িদের এরকম বুদ্ধি থাকেই, বুঝলে বৌমা। এখন তোমার দায়িত্ব হলো এই লাউ পাতার ঘরটাকে যত্ন করে রাখবে। দাদু ভাই, এবার যা তো এর নিচে লাউয়ের বীজগুলো পুঁতে ফেল। এক গ্রামে গোপাল নামে এক তরুণ গ্রামের মাঠে একটি ভাতের হোটেল খুলেছে। মাঠের মাঝে সবুজ ঘাসের উপর ছোট্ট সুন্দর একটি কাঠের হোটেল দেখা যাচ্ছে। চারপাশে গাছপালা, পাখিরা উড়ে বেড়াচ্ছে। তারই মাঝে হোটেলটি নিজ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। গোপাল খুবই পরিশ্রমী ও স্বপ্নবান একজন ছেলে। সে চায় গ্রামের মানুষদের জন্য সেরা খাবার পরিবেশন করে হোটেলটি এগিয়ে নিয়ে যেতে। কিরে গোপাল, দারুণ বানিয়েছিস তো হোটেলটা। দেখে মনে হচ্ছে শুরুত করে খেতে বসে যাই কি। কি যে বলিস, সব ঈশ্বরের কৃপা। কাল থেকে হোটেল চালু হলে আসিস, খেয়ে যাস। অবশ্যই আসবো, সে তোর আর বলতে হবে না। নতুন সাইনবোর্ডে চোখে রেখে সে হোটেলের সামনে এগিয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষেরাও তাকে উৎসাহ দিচ্ছে। গোপাল, কি সুন্দর কাজ করেছিস। গ্রামের মানুষজনকে এখন এই সুন্দর গাছের ছাওয়ায় ভালো খাবার খাওয়াবি, কেমন? হ্যাঁ কাকু, অবশ্যই। তোমরা এলে তবেই না এই হোটেল চলবে। গ্রামের মানুষ পাশে থাকলে তবেই তো এগিয়ে যেতে পারবো। যাই বলিস না কেন, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। খাবার খেয়ে যেমন পেট ভরবে, তেমনি প্রকৃতি দেখেও মন জুড়িয়ে যাবে। তা কবে থেকে চালু হচ্ছে রে গোপাল? কাল থেকেই কাকু। এসো কিন্তু। সকালের দিকে তেমন ভিড় না থাকলেও দুপুরের দিকে হোটেলের ভিতরে ক্রেতাদের ভিড় জমে যায়। বেশিরভাগই কর্মব্যস্ত মানুষ, যারা কাজের মাঝে বাড়ি যেয়ে খেয়ে আসতে পারে না। সবাই ভাত, ডাল আর তরকারি খাচ্ছে। গোপাল ও তার কর্মচারী রামও ব্যস্তভাবে সবার কাছে খাবার পরিবেশন করছে। তার বন্ধু মধু নিজের পরিবার নিয়ে এসেছে। গিরে গোপাল, এই তো দেখি এলাহি কাণ্ড। তা বসার জায়গা পাবো তো? তুই যে কি যে বলিস। এদিকে চলে আয়, এই বেঞ্চটাতে বৌদিকে নিয়ে বস।
আর যা যা খাবার করেছিস দিয়ে দে, কেমন? চেখে দেখি আমার বন্ধুর রান্না কেমন। হ্যাঁ, নিশ্চয়ই। গোপাল তার বন্ধুকে খাবার তুলে দিল। হ্যাঁ রে গোপাল, তুই যে এত ভালো রাঁধিস তা তো জানতুম না। দাদা, খাবারটা দারুণ হয়েছে। আপনার হোটেলে অনেক উন্নতি হবে। মাঝে মাঝে আসবেন কিন্তু বৌদি। মধু, বৌদিকে নিয়ে আসিস। আর সে ঠিক আছে, তবে রামু একা একা সব খাবার সামাল দিতে পারবে তো? হ্যাঁ গো দাদা, পারবো। আমি ঠিক আছি, সব কাজ ঠিকঠাক চলছে, চিন্তা করবেন না। গোপালের ভাতের হোটেল খুব ভালোভাবেই চলছিল, তার আয় উন্নতিও ভালোই হচ্ছিল। হঠাৎ এক সন্ধ্যায় এক বৃদ্ধ বামুন ঠাকুর হোটেলের দুয়ারে এসে দাঁড়ায়। তার পরনে ছেঁড়া ফাটা কাপড়, চেহারায় ক্লান্তির ছাপ। মধু ও রামু বৃদ্ধকে দেখে তাকে ভালোভাবে চেনার চেষ্টা করে। তা বাবা, একটু ভাত দেবে আমায়? অনেক দিন খাওয়া হয়নি কিছু। হ্যাঁ দেব তো, বসুন না বামুন ঠাকুর। কিন্তু আমার কাছে যে কোন টাকা পয়সা নেই। তাহলে অন্যদিকে যান, বিরক্ত করতে এসেছেন কেন? আজকাল পয়সা ছাড়া খাবার পাওয়া যায় নাকি? হ্যাঁ, অন্য কোথাও গিয়ে খাবার জোগাড় করুন, যান। রামু চুপ হয়ে যায়। বৃদ্ধ বামুন ঠাকুর দুঃখ পেয়ে মাথা নিচু করে চলে যায়। রামু তখন সাহস করে বলে, গোপালদা, এমনটি করা ঠিক হয়নি। সে বৃদ্ধ মানুষ, তাকে একটু খাবার দিলে এমন কি বা হতো? কেন রে, আমি কি সমাজ সেবা খুলতে বসেছি নাকি? তা তুই দিয়ে দিদি খাবারের পয়সা? অত যখন তোর দরদ, কাজের বিনিময়ে সব কিছু পাওয়া যায়, আমাকেও কেউ এই সব এমনি এমনি দেয়নি। রামু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর সেদিনকার মতো ছুটি নিয়ে চলে যায়। গোপাল আগে এমন ছিল না, এখন সে ভালো আয় করে, কিন্তু মনটা আগের চেয়ে আরো সংকীর্ণ হয়ে গেছে। দিন কেটে যেতে থাকে, কিন্তু গোপালের হোটেলে ক্রেতা আগের মতো আর আসে না। শীতকাল আসার সাথে সাথে গ্রামের মাঠের হোটেলে মানুষজন আসা কমে যায়। হোটেলের অবস্থা খারাপ হতে শুরু করে। একদিন সন্ধ্যায় গোপাল হোটেলে বসে আছে ক্রেতার অপেক্ষায়। কি যে হচ্ছে এটা? আমার এত ভালো হোটেলটা, তো ভালো বেচা কিনি ছিল, দিন রাত বিক্রি করে কুল পাইনি, এখন কেউ এদিকে আসছেই না। তখন গোপালের পাশে এসে রামু দাঁড়ায়। সে চিন্তিত মুখে গোপালের দিকে তাকায় এবং গোপালকে কিছু জিনিস সে বলে দেয়। গোপালদা, তুমি আমার মালিক, আমি তোমার নুন খেয়েছি, তবু কিছু কথা বলছি, অন্যায় হলে ক্ষমা করে দিও। তুমি যেদিন সেই বৃদ্ধ বামুন ঠাকুরকে খাবার না দিয়ে তাড়িয়ে দিলে, তারপর থেকেই আমাদের হোটেলের অবস্থা খারাপ হতে শুরু করেছে। হয়তো এটা সেই বামুন ঠাকুরেরই অভিশাপ। অভিশাপ? কেন? আমি কি তাকে মেরেছি নাকি রে? হ্যাঁ, আমি খাবার বেচে 2 টাকা রোজগার করি, বিনে পয়সায় দিলাম না বলে অভিশাপ দেবে? যা তো এখান থেকে, বাজে কথা বলিস।